পাহাড় ধসে 4 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 139। রাঙামাটিতেই নিহত 103 জন। বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার দুপুর 2টো পর্যন্ত সারা দেশে মোবাইল সিম বিক্রি বন্ধ থাকবে। চালু হচ্ছে মনিটরিং সিস্টেম। ভ্যাট ইস্যুতে সংসদের ভিতরে বাইরে সমালোচনার ঝড় বইছে। বাস্তবায়নে দক্ষতা ও নীতি সহায়তার উপর জোর দিলেন অর্থনীতিবিদরা। লন্ডনে আগুনে জ্বলছে বহুতল ভবন, আটকা পড়েছে অনেকে, নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল আজ, পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক ইংল্যান্ড। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সজল দাস। থামছে না মৃত্যুর মিছিল। পাহাড়ে আজও উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনের লাশ। এ নিয়ে কক্সবাজার সহ 4 জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 142 জনে। সড়কের ওপর ধস নামায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটি ও বান্দরবান। এছাড়া রাঙামাটি সদর সহ বিভিন্ন এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ, আছে বিশুদ্ধ খাবার পানির সংকটও। নয়ন বড়জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কষ্ট করে আমরা মাটি কেটে, ফায়ার সার্ভিস নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, শুধু একটা কোদাল আর কোদাল দিয়ে কুড়ে কুড়ে আমরা আমার পরিবারের সদস্যদেরকে আমরা বের করেছি। আমার ভাইকে প্রথম আমার ভাতিজাকে পেয়ে, তারপরে আমার বড় ভাই আমার ভাবিকে এবং আমার ভাতিজিকে পেয়ে আমরা তাদেরকে উদ্ধার করে নৌকা নিয়ে অনেক কষ্ট করে চলে আসছি। নিজের ভাই ভাবি আর স্বজনদের মৃত্যুর খবর এভাবেই বর্ণনা করছিলেন রাঙামাটির রানীনগরের এই যুবক। দুদিন আগেও যেখানে ছিল ঘরবাড়ি, সেখানে এখন ধসে পড়া মাটির স্তূপ। মানুষের হাসি খুশি মুখ নেই, সেই জায়গা দখল করে নিয়েছে লাশের মিছিল। মা বাপ ভাই বোন 4 জন ছিল, এখন একজনও কেউ নেই। আমি এখন একা। একদম সকালে ভোরের মধ্যে একজন আমাদেরকে খবর বলছে, আমরা সবাই চলে গেছি এখানে, বুঝছেন। আমরা এর থেকে আর কিছু বলতে পারবো না। অনেক কষ্ট করে ওদেরকে উদ্ধার করছে। আর একটা মেয়ে, আমার চাচা শাশুড় আর একটা মেয়ে আছে, এটা আর কেউ নেই আমাদের। এই এলাকায় এখনো খোঁজ মিলছে না অনেকের। নিখোঁজদের ছবি নিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস। আর গুমন মাঝে ববুয়া বিয়াকন গুমন মাঝে আর ফুয়া শহীদ হইতে গই। এরই মধ্যে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে দুর্গম পাহাড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়েও আছে সংশয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাঙামাটির পাহাড় ধসের সবশেষ খবর জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, উদ্ধার তৎপরতার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আপনারা জানেন রাঙামাটি জেলায় এখন পর্যন্ত মৃত সংখ্যা দাঁড়িয়েছে 103 জন। এখনো পর্যন্ত আরো 25টি পরিবার নিখোঁজ রয়েছে, তাদেরকে উদ্ধার তৎপরতা চলছে। অনেকগুলো এলাকায় এখনো পর্যন্ত ঘরবাড়ির চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, মাটিতে তলিয়ে গেছে। আমরা জানতে পেরেছি রাঙামাটিতে 145টি পাহাড় ধস হয়েছে। বিভিন্ন জায়গায় বেশ কিছু ক্ষতি হয়েছে, ঘর বাড়ি বসত বাড়িতে শুরু করে মানুষের জানমাল পর্যন্ত। এই ঘটনায় সকালে পরিদর্শন করতে এসেছিলেন রাঙামাটি সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস জানিয়েছেন। তিনি বলছেন তাদেরকে পুনর্বাসন করার কথা তিনি জানিয়েছেন। এই সময় তিনি 57 লাখ টাকা, 100 মেট্রিক টন চাল, 500 বান্ডিল টিনও তিনি ক্ষতিগ্রস্তদের কাছে বিতরণ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথেও কথা বলেছেন। তাছাড়া যারা এখনো পর্যন্ত নিরাপদ আছে তাদেরকে সরে যাওয়ার জন্য তিনি আশ্বস্ত করেছেন। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের উপপ্রকৌশলীর সাথে। তিনি জানিয়েছেন, দিদারুল আলম, তিনি জানিয়েছেন থেকে
কুমিল্লা থেকে একটি বিশেষ দল এসেছে। ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল উদ্ধার তৎপরতা সেনাবাহিনীদের সাথে সহায়তা করছেন। এখনো পর্যন্ত যে সেনা সদস্য নিখোঁজ ছিল তাকে উদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতা চলছে এখন পর্যন্ত। সজল। মুমু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী ফাতেমা জান্নাত মুমু রাঙামাটি থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে। তিনি সেখানে যে পাহাড় ধসে মানুষের যে মৃতের এবং উদ্ধার তৎপরতার সবশেষ খবর জানাচ্ছিলেন। পাহাড় ধসে চট্টগ্রামেও ব্যাপক প্রাণহানি ঘটেছে। এরই মধ্যে রাঙ্গুনিয়ায় 21 জন এবং চন্দনায় 6 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে রাঙ্গুনিয়ায় রয়েছেন সহকর্মী রামিম হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রামিম, রাঙ্গুনিয়ায় কি অবস্থা দেখছেন, আর উদ্ধার তৎপরতার এখন সবশেষ কি অবস্থা? রাঙ্গুনিয়াতে যে অবস্থাটি আপনি জানতে চেয়েছেন সেটা আসলে সেই জায়গাটি আমি আরো আগেই পার হয়ে চলে এসেছি। আমি আসলে রাঙ্গামাটির পথে রওনা দিয়েছিলাম, কিন্তু মাঝপথে এই পাহাড় ধসের কারণে যে রাস্তাগুলো বিভিন্ন জায়গায় যেই আটকে রয়েছে সেই কারণে আমরাও আসলে আটকা পড়ে আছি এই জায়গাটিতে। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগেও এই জায়গাটিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই জায়গাটিতে কিছুক্ষণ আগেও এখানে যেই রাস্তা ঠিক করার কাজ চলছিল, তো মোটামুটি আমরা দেখতে পেয়েছি এই জায়গাটি মোটামুটি ঠিক করে ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, সামনের বেশ কিছু জায়গাতে এরকম পাহাড় ধসের ফলে সেখানে সীমাবদ্ধতা তৈরি হয়েছে এবং যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না সেটি কখন নাগাদ আসলে ঠিক হতে পারে বা কখন নাগাদ আসলে আমরা রাঙামাটি পৌঁছতে পারবো। এবং এই জায়গা থেকে, যে জায়গাটিতে আমি রয়েছে এখন কাউখালীতে, সেখান থেকে রাঙামাটির দূরত্ব কিন্তু বেশি না, 19 কিলোমিটার। অর্থাৎ আমরা যদি গাড়িতে যেতে পারি সঠিকভাবে তাহলে সেখানে আসলে 10 থেকে 20 মিনিটের রাস্তা আসলে রয়েছে। কিন্তু শুধুমাত্র এই সীমাবদ্ধতার কারণে আমরা এখনো পর্যন্ত এই জায়গাটিতে রয়েছে। আমরা একটু একজনের সঙ্গে কথা বলবো, যেহেতু এই রাস্তা বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ, যারা মানুষজন সেখানকার স্থানীয় যারা রাঙামাটি থেকে রাঙ্গুনিয়ার দিকে যেতে চাচ্ছেন তাদের অনেকেই পায়ে হেঁটেই আসছেন। তো এরকম একজন মানুষের সাথে আমরা একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনি কখন রওনা দিয়েছেন রাঙামাটি থেকে এবং এখন মানে এখানে পৌঁছতে কতক্ষণ লেগেছে? 3 ঘন্টা লেগেছে। 12টা বাজে রওনা দিয়েছি রাঙামাটির থেকে। এখন এক জায়গায় আসতে 3 ঘন্টা সময় লাগছে। কি অবস্থা এখানে রাস্তায়? কত জায়গাতে আপনার এরকম অনেক জায়গায় রাস্তা পুরোটাই এরকম খারাপ, পুরোটা রাস্তাই খারাপ। হাঁটে হাঁটে আসতে হইতেছে, খুব কষ্ট, আমাদের খুব কষ্ট হয়েছে। আর কিছু জায়গা তো ভেঙেও গেছে, অনেক জায়গা ভেঙে গিয়েছে, কিছু জায়গা না অনেক জায়গা ভেঙে গিয়েছে রাস্তা। তো আপনার কি মনে হচ্ছে যে এই রাস্তা পুরোপুরি ঠিক করতে বা ঠিক হতে কত সময় লাগবে? অনেক সময় লাগবে ভাই, নিম্নে 15-20 দিন সময় লাগবে। যদি সম্পূর্ণ কাজ করে তারপরে 15-20 দিন সময় লাগবে রাস্তা মেরামত করতে। যান চলাচল স্বাভাবিক হতে কতদিন লাগবে? 15-20 দিন লাগবে। আসলে কি এতদিন লাগবে? হ্যাঁ লাগবে, অনেক প্রচুর ক্ষতি হয়েছে রাস্তাঘাট। আসলে আমরা তার কাছ থেকে যে বিষয়টি জানতে পারলাম সে বিষয়টি নিয়ে আসলে কিছুটা সংশয় রয়েছে। তিনি 15-20 দিনের কথা বলছেন, তা আসলে আমরা ঠিক জানি না যে কতদিন লাগবে। তবে সেটি আমরা সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যখন কথা বলেছিলাম তারা বলছিলেন যে তারাও এখনো বুঝতে পারছেন না, তবে খুব বেশি সময় লাগবে না বলে তারা আশা করছেন। তো সে বিষয়টি এখনও পর্যন্ত সেখানেই রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা সামনের দিকে এগিয়ে গেছেন এবং সামনের দিকে যে জায়গাগুলোতে রাস্তা খারাপ অবস্থায় রয়েছে সেই জায়গাগুলোতে মেরামতের চেষ্টা করছেন। পাশাপাশি স্থানীয়রা যারা রয়েছেন তারাও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি নিজেদের উদ্যোগে যে রাস্তাঘাট সেগুলো যতখানি নিজেদের পক্ষে সেখানে পরিষ্কার করা সম্ভব সেগুলো তারা করে ফেলছেন। এবং এই যোগাযোগ ব্যবস্থার অপ্রতুল অবস্থা হয়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে এই যে ত্রাণ সরবরাহর কথা যেটি আমরা বলছি সেটি অনেক ক্ষেত্রেই পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে সজল, আপনি যেটি রাঙ্গুনিয়ার বিষয়ে যে বিষয়টি আমার কাছে জানতে চেয়েছিলেন সে বিষয়ে একটু বলে রাখি। আমি ওই এলাকাটি থেকে পুরো এলাকাটি একরকম, কিছু এলাকাতে যে জায়গাগুলোতে মানুষ মৃতের ঘটনা ঘটেছে পাহাড় ধসের ফলে সেই জায়গাগুলো থেকে ঘুরে এসেছি এবং সেই জায়গাটিতে যে আমরা দেখেছি যে সেখানে এমনিতেই যোগাযোগ ব্যবস্থা খুব বেশি প্রতুল নয়। তারপরে এই যে হঠাৎ দুর্যোগ এই কারণে বলছি, সেখানে বেশ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা যে বিষয়টি বলছেন যে তাদের জীবদ্দশায় যাদের বয়স 50-55 এরকম লোকজন বলছেন তারা কখনো এরকম এত ভয়ঙ্কর পাহাড়ি ঢল তারা দেখেনি। এবং এরকম পাহাড় ধসের যেই ঘটনা, অর্থাৎ যেই অবস্থাটি এখন তৈরি হয়েছে, ছোট ছোট কিছু পাহাড় ধসের ঘটনা আসলে পাহাড়ি এলাকায় স্বাভাবিকভাবেই ঘটে, কিন্তু এত বড় পাহাড়ি ধস এবং সেই সাথে এত হতাহতের ঘটনা তারা এর আগে কখনো দেখেননি। এ কারণে তাদের আসলে প্রস্তুতিও সেরকম ছিল না স্বাভাবিকভাবেই, যেহেতু হঠাৎ এই পাহাড়ি ঢলের ঘটনাটি ঘটেছে। পাশাপাশি তারা আসলে অভ্যস্তও নয়, অর্থাৎ যেসব জায়গাতে নিয়মিত দুর্যোগের ঘটনা ঘটে সেখানকার মানুষের মধ্যে কিন্তু একটা অভ্যস্ততা থাকে এবং তারা খুব দ্রুত সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারেন। কিন্তু এখানে যেহেতু এখানকার মানুষরা আসলে
এই ধরনের, বিশেষ করে রাঙ্গুনিয়ার মানুষের কথা বলছি, তারা আসলে এ ধরনের এত বড় দুর্যোগের সাথে অভ্যস্ত নয়। এ কারণে তাদের জন্য কিছুটা বেগ পেতে হচ্ছে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে। এবং যেটি তারা জানিয়েছেন যে সেখানে পানি যেই উচ্চতা, সেখানে যেই 5-7 ফিটের মতন পানির উচ্চতা বেড়ে গিয়েছিল এবং পানি এখন নেমে গেলেও সেখানকার যে ফসলের ক্ষয়ক্ষতি সেটি কিন্তু বেশ ব্যাপক আকার ধারণ করেছে। এবং আমরা সেই এলাকায় যাওয়ার পরে যেটি দেখেছি যে এলাকার পরিস্থিতি এখনও পর্যন্ত কিন্তু গেলে বোঝা যাচ্ছে যে সেখানে পুরো এলাকায় পানি উঠেছিল এবং পানি নেমে যাওয়ার পরেও সেই চিহ্নগুলো কিন্তু এখনও পর্যন্ত বহন করছে। আরেকটি সমস্যা যেটি দেখা দিয়েছে, সেই এলাকাতে আমরা দেখেছি প্রায় 64টির মতো ইটের ভাটা রয়েছে এবং সেখানকার মানুষ অভিযোগ করছেন যে ইটের ভাটাগুলো প্রচুর পরিমাণে মাটি কাটার ফলে এই যে যখন এই পাহাড়ি ঢল হয়েছে এবং টানা বৃষ্টি হয়েছে, যেসব জায়গায় পাহাড়ি ঢলের প্রভাব খুব বেশি নেই অর্থাৎ সমতল এলাকা, সেসব জায়গাতেও কিন্তু ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছে। এবং তাদের অভিযোগ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেরকম কোনো ব্যবস্থা নেয় না, তারা বারবার অভিযোগ করার পরও। তো আসলে এখন পর্যন্ত এই এলাকার এই অবস্থা, আমরা চেষ্টা করছি রাঙামাটির দিকে যাওয়ার এবং রাঙামাটিতে যদি পৌঁছতে পারি তাহলে সেখানকার পরিস্থিতি আপনাদেরকে আরও সুন্দরভাবে তুলে ধরতে পারবো বলে আমি আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী রামিম হাসান যোগ দিয়েছিলেন আমাদের সাথে। চট্টগ্রাম সহ রাঙামাটিতে যে পাহাড়ি ধসের ঘটনা ঘটেছে, মৃতের সংখ্যা অসংখ্য মানুষ মারা গেছেন, এ বিষয়ে সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম হাসান। এদিকে পাহাড় ধসে রাঙামাটির মানিকছড়িতে 2 কর্মকর্তা সহ নিহত 4 সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদজোহর ঢাকার সেনাকুঞ্জ মসজিদে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। নিহতরা হলেন মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মোহাম্মদ শাহিন আলম। জানাজায় 3 বাহিনীর প্রধান সহ নিহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। জানাজার আগে দেশের জন্য প্রাণ দেওয়া সদস্যদের কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা পড়ে শোনানো হয়। এ সময় নিহতদের পরিবারের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়, দোয়া চাওয়া হয়। এর আগে সকালে হেলিকপ্টারে করে তাদের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বুধবার সকালে ঢাকা থেকে রাঙ্গুনিয়ায় যান মন্ত্রী। এ সময় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি দুর্গত এলাকার জন্য ত্রাণ পৌঁছানোর ব্যাপারেও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। এছাড়া ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন ত্রাণমন্ত্রী। দুর্গত এলাকায় কাজ করছে 483টি মেডিকেল টিম। আহতদের সুচিকিৎসার ব্যবস্থাও করছে সরকার। উদ্ধার কাজ এবং দুস্থ মানুষের পাশে দাঁড়াবার আমাদের পবিত্র দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পালন করে যাব। এতে কোনো ঘাটতি নাই, কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে যদি কোনো রকম টাল বানা হয়, দুর্নীতি হয়, কোনো রকম অভিযোগ আসে, তার জিরো টলারেন্স, তাকে ছাড় দেওয়া হবে না। পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা 11:30টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় রিজভী প্রধানমন্ত্রীর সুইডেন সফরের সমালোচনা করে বলেন, দেশের এমন বিপর্যয়ের সময় প্রধানমন্ত্রীর সফর বাতিল করা উচিত ছিল। বিদেশিদের মন রক্ষার জন্যই প্রধানমন্ত্রী বিদেশে ছোটাছুটি করছেন বলে অভিযোগ করেন বিএনপির মুখপাত্র। দেশের শোক সংকটে অযৌক্তিক বিদেশ ভ্রমণ হবুচন্দ্র রাজারই কীর্তিকলাপ। পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভূমিধস, পাহাড়ি ধসে মাটি চাপায় নিহত মানুষ, হতভাগ্য মানুষের প্রতি সরকার প্রধান সহ সরকারের অবজ্ঞায় দেশবাসী ক্ষুব্ধ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং সিস্টেম চালুর জন্য বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার দুপুর 2টো পর্যন্ত সারা দেশে মোবাইল সিম বিক্রি বন্ধ থাকবে। বুধবার সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, সিম নিবন্ধনের ক্ষেত্রে নতুন এই পদ্ধতি চালু হলে গ্রাহক কোনো সিম কিনতে চাইলে তার তথ্য বিটিআরসিতে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। পরবর্তীতে
বিটিআরসি গ্রাহকের জাতীয় পরিচয়পত্র যাচাই করে গ্রাহকের সিম ক্রয়ের বিষয়টি অনুমোদন করবে। এরপরই কেবল সিম কেনা যাবে। নতুন এই পদ্ধতি চালু হলে গ্রাহক হয়রানি কমার পাশাপাশি একটি ভোটার আইডি থেকে কতটি সিম বিক্রি হচ্ছে তা সহজেই জানা যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম আপডেট করবার জন্য এই সময়টুকুর মধ্যে সিম বিক্রি এই কয়েক ঘন্টায় বন্ধ থাকবে। এর মাধ্যমে আমরা আসলে আমাদের বহুল প্রতীক্ষিত একটি কঠিন এবং জটিল কাজ আমরা শেষ করতে সক্ষম হলাম। ঈদের অগ্রিম টিকিট বিক্রিতে তৃতীয় দিনে উপচে পড়া ভিড়। আজ 23 জুনের টিকিট দেয়া হচ্ছে। তবে টিকিট প্রত্যাশীদের ছিল বিস্তর অভিযোগ। বিশেষ করে তিস্তা এক্সপ্রেসের টিকিট 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। কাউন্টার খোলার আগেই স্টেশনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ সারি। কেউ এসেছেন আগের দিন ইফতার সেরে, আবার কেউ মধ্যরাতে। সকাল 8টায় শুরু হয় ঈদের অগ্রিম টিকিট দেয়া। তবে 20 মিনিট পর 13 নম্বর কাউন্টারে গিয়ে দেখা যায় তিস্তা এক্সপ্রেসের টিকিট শেষ। এ সময় কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে নানা বিড়ম্বনার কথা জানান টিকিট প্রত্যাশীরা। কালকে দুপুর থেকে আজকে সকাল পর্যন্ত দাঁড়িয়ে আছি, সামনে মাত্র 30 জনকে টিকিট দেওয়ার পরে বললো তিস্তার টিকিট শেষ। 4-5 জনকে টিকিট দেওয়ার পর আমরা আর তিস্তার টিকিট পাচ্ছি না। আমি গতকাল 4টার সময় আসছি এই তিস্তার ট্রেনের টিকিট নেওয়ার জন্য, কিন্তু এখনো তারা বলতেছে কি 50 জনের সিরিয়ালে আমি ছিলাম, কিন্তু তারা 20 জন না যাওয়াতে বলতেছে তিস্তার কোনো টিকিট নেই। এছাড়া এসি টিকিট না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। বলেন শুরুতে 4-5 জনকে টিকিট দেওয়ার পর কাউন্টার থেকে আর কাউকে টিকিট দেওয়া হচ্ছে না। কালকে সন্ধ্যা 6টার দিকে আসছে এখানে, সারা রাত্র এখানে বসে রাখছি ছোট বেবি রেখে। আসলে যে আপনার অভিযোগটা কি মূলত অভিযোগ হয়েছে যে যেটা চাইছি সেটা পাইনি। সিরিয়ালে ছিলাম 30, সেখান থেকে সুন্দরবন চিত্রা অন্যান্য ট্রেনের টিকিট কাটছে। সেই ট্রেনের আমার তো অবশ্যই এসি টিকিট পাওয়ার কথা ছিল। আমি চিত্রার এসি টিকিট চাচ্ছিলাম তো বলছে ফুরিয়ে গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন স্টেশন ম্যানেজার। তিস্তার টিকিট না, তিস্তার টিকিট যা আছে টিকিট কিন্তু ওপেনই আছে। 65% টিকিট আমাদের কাউন্টারে ওপেন আছে এবং 65% কাউন্টারে কিন্তু বিক্রি হচ্ছে। আর এত বিক্রি না হলে এত মানুষ দাঁড়িয়ে থাকতো না। হ্যাঁ, এসি টিকিটের সংখ্যা কম, তাড়াতাড়ি না। একটা লোক যদি 4টা করে নেয়, আপনি হয়তো দেখছেন আমার বিভিন্ন স্টেশনে কোটা আছে এসির। নানা বিড়ম্বনা থাকলেও প্রাণে টানে ট্রেনে করে ঈদে বাড়ি যাওয়ার টিকিট পাওয়ায় অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। সাম্প্রতিক সময়ে চিকুনগুনিয়া এক আতঙ্কের নাম। মশাবাহিত হওয়ায় এরই মধ্যে ঢাকার 23টি এলাকাকে এই রোগের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইইডিসিআর। তবে বিশ্লেষকরা বলছেন, আতঙ্কিত না হয়ে রোগীকে ঘরোয়া সেবা যত্নের মাধ্যমে এই রোগের নিরাময় সম্ভব। আফরিন আনোয়ারের রিপোর্ট। সাধারণত চিকুনগুনিয়া রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হঠাৎ প্রচণ্ড জ্বর আসা, সঙ্গে প্রচণ্ড গিটে গিটে ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, শরীরে ঠান্ডা অনুভূতি, বমি বমি ভাব অথবা বমি, চামড়ায় লালচে দানা, মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ও জিকা ভাইরাসের মতো মশার মাধ্যমেই ছড়ায় এই চিকুনগুনিয়া। এই জ্বরের ভোগান্তি বেশি থাকলেও সাধারণত রোগী এমনি সেরে যায়। এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, তবে রোগীর ধরন বিশেষে এর ভিন্নতা রয়েছে। যখন জ্বর আসবে, যেহেতু এটাকে আমরা ভাইরাল ফিভারই বলছি, তো এমনি নিজে নিজে সেলফ লিমিটিং ডিজিজ ভালো হয়ে যাবে। শুধুমাত্র যতটুকু সময় অসুস্থ থাকবে ওই সময়টাটুকুই একটু কেয়ারফুলি থাকতে হবে। এখানে শুধুমাত্র জ্বর উঠলে প্যারাসিটামল খাবে জ্বর নামানোর জন্য, আর প্লেন্টি অফ ফ্লুইড ইন এনি ফর্ম। এই রোগে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। যে মশাটি ডেঙ্গির জীবাণু বহন করে, একই মশা এই রোগের জীবাণু বহন করতে পারে। রোগ পর্যবেক্ষণকারী সরকারের সংস্থা আইইডিসিআর ঢাকার প্রায় 23টি এলাকাকে চিকুনগুনিয়া রোগের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন। এগুলোর মধ্যে ধানমন্ডি 32, ধানমন্ডি 9 উত্তরা 9 নম্বর সেক্টর, উত্তরা 4 নম্বর সেক্টর, মধ্যবাড্ডা, গুলশান 1, লালমাটিয়া, পল্লবী, মগবাজার, মালিবাগ চৌধুরীপাড়া, রামপুরা, তেজগাঁও, বনানী, নয়াটোলা,
কুড়িল, পীরেরবাগ, রায়ের বাজার, শ্যামলী, মণিপুরিপাড়া, মোহাম্মদপুর, মহাখালী, মিরপুর 1 ও কড়াইল বস্তি। সিটি কর্পোরেশনের মানে 1 নম্বর হচ্ছে যে ব্রিডিং প্লেসগুলোকে ধ্বংস করতে পারে এবং মশার স্প্রে করতে পারে। ফলে চিকুনগুনিয়া লাগাম ধরে রাখার জন্য উত্তর ও দক্ষিণের 2 নগর ভবনের কার্যকর পদক্ষেপের সাথে বাসাবাড়িতেও সচেতনতা এই মুহূর্তে জরুরি হয়ে উঠেছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এবারে রাজধানীবাসীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইভ। ঈদের দিনটি যত এগিয়ে আসছে ততই বাড়ছে বেচাকেনা। শপিং মল থেকে শুরু করে ফুটপাতেও বিক্রির কোনো কমতি নেই। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। ঢাকা লাইভে আজ ফুটপাত পরিস্থিতি ও সেখানকার কেনাকাটার খবর জানাচ্ছেন তিনি। মুন্না, ফুটপাতে বেচা বিক্রির কি অবস্থা দেখছেন এবং এর জন্য তো মানুষের চলাচলেও কিছুটা সমস্যা হচ্ছে। সজল, শুরুতে আমি আপনাকে বলতে চাই যে ফুটপাতের যে বেচাকেনার কারণে লোকজনের যাতায়াতের কারণে কিন্তু পুরো রাস্তায় এখন দেখা যাচ্ছে যে পুরো রাস্তা কিন্তু জ্যাম এবং মানুষ, মোটরসাইকেল, বাস কেউ কিন্তু যাতায়াত করতে পারছে না। পল্টন থেকে আপনার গুলিস্তান থেকে সচিবালয়ের দিক শুরু করে বিজয়নগর সব দিকে কিন্তু রাস্তা ব্লক। তো যদিও কিছু দিন আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ অভিযান শুরু করেছিল, কিন্তু এখন কিন্তু সে চিত্র একেবারেই নেই বললে চলে। যদিও সামনে ঈদকে উপলক্ষে করে কিন্তু ফুটপাতে আবারও কিন্তু বসেছে তাদের সেই অবৈধ দখলে ব্যবসা করা। যদিও ফুটপাতের লোকজন আমাদেরকে বলছেন যে তারা একটা সঠিক জায়গা চায়, সুন্দর জায়গা চায় যেখানে বসে তারা ব্যবসা করতে চান। তারা কিন্তু বলছেন যে তারা এখান থেকে উঠে গেলে কোথায় খাবে। তো তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে দাবি জানিয়েছেন যে কোনো একটা জায়গা তাদের জন্য যদি স্থাপন করা হয় এবং তাদেরকে সেখানে পুনর্বাসন করা হয় তাহলে কিন্তু তারা তাদের জীবন জীবিকা চালাতে পারবে। পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে ফুটপাতে কেনাকাটা, সজল আপনি জানেন যে শপিং মলের পাশাপাশি ফুটপাতে কিন্তু অধিকাংশ কেনাবেচা কিন্তু হয়ে থাকে। পাশাপাশি আমরা দেখছি এখানে বাচ্চাদের জামা কাপড়, পাঞ্জাবি, পায়জামা সব ধরনের কিন্তু বেচাকেনা এখানে চলছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে একজন বিক্রেতা রয়েছেন তার বেচাকেনা সম্পর্কে, তো আপনাকে আরও ভালো বোঝাতে পারবো। আপনার এই কেমন বেচাকেনা হচ্ছে এই ঈদে? আপনার আজকে তো শেষের দিকে, রোজা প্রায় 18-19টা হয়ে গেল, কেমন বেচাকেনা হচ্ছে? মোটামুটি টুকটাক চলতেছে। গতদিনের তুলনায় মানে গতদিনের তুলনায় এই দিকে বেচাকেনা ভালো রকম? মোটামুটি যতদিন তো আমি করি নেই, আমি আজকে এই বছরের প্রথম। তো মানে এখন কেমন বেচাকেনা হচ্ছে? ঈদের যে একটা মুহূর্ত বেচাকেনা হয় সেটা কি এখন শুরু হয়ে গেছে আপনাদের? না, এখনো শুরু হয় না। এখন শুরু হয় না। আপনারা বলছেন যে এখানে বেচাকেনা মন্দা। সজল, আপনি শুনছিলেন তাদের কথাবার্তা সজল, যে তারা কিন্তু বলছেন বেচাকেনা যদিও এখনও সেভাবে ততভাবে শুরু হয় নাই, কিন্তু অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বেচাকেনা চলছে। তো গুলিস্তানে ফুটপাত থেকে আমার এই ছিল সর্বশেষ তথ্য। সজল। মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না যোগ দিয়েছিলেন গুলিস্তান থেকে। তিনি গুলিস্তানের ফুটপাতে যে বেচা বিক্রি চলছে ঈদ উপলক্ষে এবং ফুটপাতে দোকান বসানোর কারণে যে যানজটের সৃষ্টি হচ্ছে এ বিষয়ে জানাচ্ছিলেন তিনি আমাদেরকে ঢাকা লাইভ পর্বে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতায় গতি পাচ্ছে না খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেসরকারি বিনিয়োগ ও শিল্পায়ন। এতে অর্থনীতিতে পিছিয়ে পড়ছে শিল্পায়নের অন্যতম এই অঞ্চল। সংকট নিরসনে পরিকল্পিতভাবে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খুলনা অঞ্চলে লবণ শিল্পের উন্নয়ন, বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল, নিউজ প্রিন্ট, হার্ডবোর্ড, টেক্সটাইল মিল চালু ও আধুনিকায়নে 2 দশক থেকে নেই কোনো সুস্পষ্ট নির্দেশনা। মুখ থুবড়ে পড়ে রয়েছে ঈশ্বরদী ভেড়ামারা গ্যাস সঞ্চালন প্রকল্পটিও। উদ্যোক্তাদের দাবি, শিল্পায়ন ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যুৎ গ্যাসের অভাব, বিপণনের জটিলতা, কাঁচামালের উচ্চ মূল্য, অসম প্রতিযোগিতা, দুর্বল আইনি কাঠামো সহ 9 ধরনের প্রতিবন্ধকতার কারণে বেসরকারি বিনিয়োগ ও শিল্পায়নে দিন দিন পিছিয়ে পড়ছে খুলনা অঞ্চল।
শিল্প ক্ষেত্রে আমরা সবসময়ের জন্যই একটা প্রোডাক্টের কস্টিং প্রোডাক্ট বিশেষ করে গুরুত্ব বেশি দেবো। ইনফ্রাস্ট্রাকচারের সুযোগ সুবিধা তো সরকার করতেছে, কিন্তু আসলে উদ্যোক্তাদের উদ্যোক্তা হিসাবে তৈরি করার জন্য তাদের স্কিল ডেভেলপ দরকার। তবে জ্বালানি শক্তির অভাবকে শিল্পায়নের প্রধান প্রতিবন্ধকতা বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। 1 নম্বর প্রতিবন্ধকতা হলো জ্বালানি ও শক্তি সম্পদের অভাব। শিল্পায়নের জন্য একটা এখন বাংলাদেশ সরকার যেভাবে অগ্রসর হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল জোন, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, তারপর স্পেশাল ইকোনমিক জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন, এইভাবে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠা দরকার। নানা সমস্যা থাকলেও খুলনাকে বিনিয়োগের অপার সম্ভাবনাময় অঞ্চল হিসেবে এখনও দাবি করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বেনাপোল বন্দর এবং পায়রা বন্দর থেকে যে পোর্টগুলি ডেভেলপ করবে এবং আপনার যে শিল্প করিডোরের কথা আমরা চিন্তা করছি, যখন এটা ডেভেলপ করবে তাহলে এই অঞ্চলটাই হবে সবচেয়ে লুক্রেটিভ একটি অঞ্চল। বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে এইখানে ব্যবসা করা উইল বি লট ইজিয়ার। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে গেল 8 বছরে খুলনা ও বাগেরহাটে নিবন্ধিত শিল্পের বিনিয়োগ প্রায় 3000 কোটি টাকা হলেও এই সময়ে নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুরে বিনিয়োগ প্রায় শূন্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ঈদ আসলে এই দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও ঘাটে চোখ পড়ে কর্তৃপক্ষের। শুরু হয় পুনর্নির্মাণ কিংবা মেরামতের কাজ। তেমনটাই চলছে এখন দেশের অন্যতম প্রধান ফেরিঘাট দৌলতদিয়ায়। জানাচ্ছেন আহসান হাবিব, ক্যামেরা ছিলেন শেখ মিন্টু। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23টি জেলার যোগাযোগ রক্ষার অন্যতম পথ দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। প্রতিদিন কমপক্ষে 5000 যানবাহন পার হয় এই ঘাট দিয়ে। ঈদ মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু সেই চাপ সামলাতে কতটুকু প্রস্তুত এই ঘাট? ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন, অথচ এখনও চলছে সংস্কার কাজ। নির্দিষ্ট সময়ের আগে ঘাট পুরোপুরি সচল হবে কিনা তা নিয়ে সংশয়ে এলাকাবাসী। এভাবে থাকলে তো ঈদের পরেও ঘাট যে চালু হবে তার কোনো সম্ভাবনা নেই। এটা অনেক দিন ধরে এই পরিস্থিতি করে রাখছে, ঠিক আছে, এটা দেখায় আর এইভাবে রাখে, আমাকে দুর্ভোগ এইভাবে চলবে। কেউ কেউ অবশ্য এর মাঝেও আশার আলো দেখছেন। হবে যে না, এটার কোনো অসম্ভবের কিছু নাই, এটা হবে যে এটাই শিওর। একদিনে যে কাজ সম্ভব করছে, এই ধরনের যদি দ্রুত কাজ করে তাহলে সম্ভব। নদী ভাঙন আর অব্যবস্থাপনায় দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে ব্যস্ততম এই ঘাট। কোটি কোটি টাকা কাজ হচ্ছে, এই কাজের নামে গ্রামের এলাকার লোকের জন্য কোনো কাজ এই পর্যন্ত মাথায় যায় নাই। যদি কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে অচিরে আমাদের এই দৌলতদিয়া ঘাট নদীতে বিলীন হয়ে যাবে। শুধু ঈদ উপলক্ষে নয়, স্থানীয়রা চান দেশের যোগাযোগের এই গুরুত্বপূর্ণ মাধ্যমের কার্যকর সংস্কার। আহসান হাবিব, নিউজ 24, দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী। এবারে মমতা ঝাড়পালের সৌজন্যে ঈদ বাজার আপডেট। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের বিপণী বিতানগুলোতে বিভিন্ন নকশা করা রং বেরঙের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ফ্যাশন প্রিয় মানুষদের কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে এসব পোশাক। ক্রেতাদের নজর কাটতে দেশি পোশাকের পাশাপাশি এখন দোকানে রাখা হয়েছে বিদেশি পোশাকও। আর সেই পোশাকগুলোর মধ্যে থেকেই পছন্দের পোশাকটি নিজের করে নিতে তড়িঘড়ি বসুন্ধরা শপিং মলে ছুটছেন ক্রেতারা। শুধুমাত্র নিজের জন্য নয়, কিনছেন পরিবারের জন্য। আসলে আমি তো অফিসিয়াল নিয়ে তো ওই নর্মাল ড্রেসগুলাই সবসময় লাইক করি আর কি। পছন্দের জিনিসগুলো এখানে বেশি পাওয়া যায়, সবসময় এখানেই আসা, তাই আজকেও আসলাম। শার্ট, পাঞ্জাবি, পায়জামা, তারপর হচ্ছে জুতা, গেঞ্জি, টি শার্ট, এগুলোই। গাউন কিনেছি নেভি ব্লু কালার। আমার গাউনটা একটু আসলে আনকমন আর এটা একটু দেখতে সুন্দর, একটু গর্জিয়াস, এই জন্য টার্গেট নিয়েছি যে পাঞ্জাবি কিনবো, প্যান্ট কিনবো আর একটা টি শার্ট কিনবো। আন্তর্জাতিক প্রসঙ্গ। এখনও নিয়ন্ত্রণে আসেনি পশ্চিম লন্ডনের বহুতল ভবনের ভয়াবহ আগুন। আগুনে পুড়ে অনেকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন অন্তত 50 জন। এখনও আটকা পড়ে আছেন বহু মানুষ। মেট্রোপলিটন পুলিশ জানায় বড় ধরনের হতাহতের আশঙ্কায় রয়েছেন তারা। এদিকে
আগুনের কারণে লন্ডন পাতাল রেলের হ্যামারস্মিথ এবং সিটি ও সার্কেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এবার নিউজ 24 স্পোর্টস। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। আজ মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল। পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে হচ্ছে খেলাটি। দেশের মাটিতে প্রতাপের সঙ্গে সেমির টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। বিপরীতে তুলনামূলক খর্বশক্তির দল নিয়ে অনেকটা দুর্গম পথ পাড়ি দিয়েই সেমিতে পা রেখেছে পাকিস্তান। ইংলিশদের দুই ওপেনার জেসন রয় ও অ্যালেক্স হেলস ছন্দে না থাকলেও রুট মর্গান আর স্টোকসের ব্যাটে জয়ের ধারা অব্যাহত রাখে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশ, এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই সেমির টিকিট পায় থ্রি লায়ন্সরা। বিপরীতে অনেকটা নড়বড়ে অবস্থানে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করে পাকিস্তান। তবে অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণে আজহার আলীর সেমির টিকিট কাটে। শেষ করব নিউজ 24 সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাহাড় ধসে 4 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 139। রাঙামাটিতেই নিহত 103 জন। বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার দুপুর 2টো পর্যন্ত মোবাইল সিম বিক্রি বন্ধ থাকবে। চালু হচ্ছে মনিটরিং সিস্টেম। ভ্যাট ইস্যুতে সংসদের ভেতরে বাইরে সমালোচনার ঝড় বইছে। বাস্তবায়নে দক্ষতা ও নীতি সহায়তার উপর জোর দিলেন অর্থনীতিবিদরা। লন্ডনে আগুনে জ্বলছে বহুতল ভবন। আটকা পড়েছে অনেকে। নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড। নিউজ 24 সংবাদে এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।